জিংবিড়িতে আজ আমরা আসি সাটুরিয়ার শ্বশুরবাড়ি চাপলাতে। আজকে আমাদের অতিথি 90 দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। শুভেচ্ছা রাজিংবিড়িতে। সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে আজকে আছেন সিনিয়র সাংবাদিক তুষার দেতু দাদা, আছেন সাংবাদিক রুহুল আমিন। তো সবাইকে শুভেচ্ছা রাজিংবিড়িতে। তো শুরুতেই জানতে চাচ্ছিলাম সানি ভাই যে আজকে আমরা চাপলাতে শ্বশুরবাড়িতে আসছি, এসে বেশ ভালোই এনজয় করলাম। তো এইখানে আপনি রেগুলার আসেন কিনা? আসলে রেগুলার হয় কি, আমি সপ্তাহে 2 দিন আসি ন্যাচারালি। আর তুমি দেখতেই পাচ্ছ আজকে প্রচণ্ড গরম, হ্যাঁ, মানে কল্পনা করা যায় না। আর তারপরে তো তেলের ক্রাইসিস, অমুক টমুক হ্যাং। এই টাইমে কিন্তু তুমি যখন আসছো তখন কিন্তু প্রায় 50-60টা হুন্ডা থাকে ন্যাচারালি। এবং তুষারের এখানে একদম আদি বাড়ি, তুষার আমার চেয়ে ভালো জানে। আর হোপফুলি আমি বেশ কিছুদিন পরেই আসলাম। আর হয় কি জানো, মানে আমার না শহরে আমি সবসময় একটা খালি কথা বলি, শহরের থেকে আমাকে এখানে টানা বেশি। আমি শীতের সময় ম্যাক্সিমাম টাইম এখানে ছিলাম, আমাকে প্রচণ্ডভাবে নাড়া দেয়। আর যে জায়গাটায় বসে আছি আমার কাছে মনে হয় যে আমি মাঝে মধ্যে ভাবি যে একটু দূরেই বোধ হয় বঙ্গোপসাগর হয়, এরকম কাছে আমার মনে হচ্ছে। হ্যাঁ, ফিল হয়। এবং এই জায়গাটা আমার কাছে এত মনে হয় শীতের বেলা এখানে তো হাড় কাঁপানো শীত থাকে, নিচে একদম ওপেন স্পেস। আরও এখানকার মানুষগুলি না আবার অনেক শান্ত শিষ্ট, এবং কোনো ঝুট ঝামেলা কোনো কিছু নাই। এবং প্রচণ্ড মানে খাওয়া পাগল মানুষ এখানে। একটু ক্রাইসিস দেখে হয়তো বা একটু তার মধ্যে আজকে আবার শুক্রবার না, আজকে ব্যত্যয় ঘটছে, কিন্তু ওভারঅল কিন্তু বেশ ভালো সাড়া পাই। না, আমরা এসে একদম শ্বশুরবাড়ির যে আপ্যায়নটা পেয়েছি এবং খাওয়া দাওয়া করেছি। তো আমি জানতে চাচ্ছিলাম তুষারদার কাছে যে আপনিও যে এখানে আমাদের সাথে একসঙ্গে লাঞ্চ করেছেন, খাবারটা কেমন লেগেছে বা আপনার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতে। আমি তো শনিবারে এখানে তো আরও 3-4 দিন খেয়েছি। ওপেনিংয়ের জন্য শনিবার বলছিলেন আসার জন্য, আমার একটু ব্যক্তিগত সমস্যা এখানে আসতে পারিনি। তবে আমি মাঝে মাঝে যাই, এখান দিয়ে তো আসা যাওয়া করতে হয়, মানিকগঞ্জে আমি যাই। লোকজন মোটামুটি ভালো থাকে। সেটা হবে কি, এখন গরমের দিনে সন্ধ্যার পরে থাকে, রাইট রাইট। ঠিক আছে। বিকালের মানে সন্ধ্যার এক দিক থেকে শুরু হয়, মোটামুটি রাত 9টা 10টা 11টা পর্যন্ত থাকে। খারাপ না। এখন এই লোকেশনে তো আশেপাশে কোনো শপিং কমপ্লেক্স বা সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠান নাই, বা জনসমাগম নাই, বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, পোস্ট স্ট্যান্ড, কোনো কিছু নেই। একটা নিরিবিলি সুন্দর একটা জায়গার মধ্যে সামনে দিয়ে মানিকগঞ্জ আঞ্চলিক হাইওয়ে ভালো, রেসপন্স ভালো, যতটুকু শুনি খাবারও ভালো। খাবারের মান এই রেঞ্জে, মানে সীমিত রেঞ্জের মধ্যে এসে ভালো খাবার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এদিকে রুহুল, খাবার খেয়ে কেমন মনে হলো তোমার কাছে? খুবই ভালো লাগছে। ডালটা খুব মজা ছিল, আর সাথে যেটা বোম্বাই মরিচ থাকতো আর জমতো। ঘোষেল বাড়ি তো, এই যে মরিচ গাছ, এই যে একদম এখান থেকে ছিঁড়ে খাওয়া যাবে। মরিচ, এই যে এইটা হচ্ছে তোমার জন্য। মরিচিও ভালো আছে। হ্যাঁ, মরিচিও ভালো। শ্বশুরবাড়িতে ভাইয়া জানতে চাচ্ছিলাম যে শ্বশুরবাড়িতে স্পেশাল খাবার কি আছে এখানে মানুষ আসলে কি খেতে বেশি পছন্দ আমি করে? বলি, সেটা হচ্ছে এখানে তো স্পেশাল হচ্ছে আমাদের চাপ, চাপ। চিকেন চাপ, তারপরে ন্যাচারালি বিফ চাপ এখানে চলেই না খুব একটা, আমি রাখিও না খুব একটা। তারপরে চাপের কিছু আইটেমগুলি আছে স্পেশাল আমাদের চিকেন চাপের মধ্যে, ওগুলি রাখি। আরও ওভারঅল বাঙালিপনা যেটা বলে, হাঁসের মাংস মনে হয় ভালো। হ্যাঁ, হাঁসের মাংসটা খুব ভালো হয়। ওভারঅল বাঙালিপনাতে যে খাবারগুলি শত বছর যাবৎ বাংলাদেশে সৃষ্টি হয়ে আসছে, ওইটার উপরে আমার প্রথমত এই জায়গাটায় একটা জিনিস তোমার সাথে একটু শেয়ার করি। আমি প্রথমত চিন্তা করি যে আমার খাবারের জন্য মানে একটু হোমলি মনে হয়, একদম। আমার এইটার জন্য যুদ্ধ। আমার আমি যদি একটু ঘুরে বলে যে মনে হচ্ছে যে শ্বশুর বাড়িতে গেলে যেরকম আপ্যায়ন হয় বা যে টাইপের খাবার হয় এরকম কিছু না। রাইট, আমি এইটার উপরে প্রেফার করি। ঘরের মানে শাশুড়ির হাতে রান্না, শাশুড়ির হাতে যেহেতু রান্না। নাম শ্বশুর বাড়ি। একটু এখানে ইন্টারাপ্ট করি, সেখানে হচ্ছে যে আপনি শ্বশুর বাড়ির চাপাল এটা দিয়েছেন মানিকগঞ্জের সাটুরিয়া, জি, যদি ভুল না করি। তাহলে এখানে কি মানে শ্বশুর জামাইদের আপ্যায়নটা একটু বেশি হয় কিনা বা এরকম কোনো কিছু আছে কিনা? আমি বলি, আমার প্রথম শ্বশুরবাড়ি চাপালো হচ্ছে অরঙ্গবাদ, এটা তুমি সিঙ্গারের ওই রোডটা দিয়ে। আর তুমি ভালো করে জানো, সেকেন্ডে এটা করছি। আমি আরেকটা জিনিস তোমাদেরকে একটু জানাতে চাই, আলহামদুলিল্লাহ আমি হেমায়তপুরেও আরেকটা শ্বশুরবাড়ি পাচ্ছি। হ্যাঁ, কিন্তু টাঙ্গাইলে একটা করার কথা না আপনার? না, ওখানে পাইনি, ওই ধরনের প্লেস পাইনি। তার জন্য আমি বেছে নিচ্ছি। এবং
কাছাকাছি তোমাদের একটা আক্ষেপ থাকে হ্যাঁ এবং আমার শিল্পীদের যতটা আসতে technician পারি সব না আমরা। আক্ষেপ থাকে, সেই আক্ষেপ ঘোচাতেই এই বছরের শেষের দিকে 300 ফিটে করছি বাহ, বিশাল। খুবই ভালো হবে, আমরা মাঝে মধ্যেই যাব। তো একটু আমরা অন্য জায়গায় যেতে চাচ্ছি, আপনার চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে শুনতে চাচ্ছি। 30 বছর আগে আপনি সিনেমায় আসছেন, আরো বেশি আরও বেশি অনেকদিন আগে। তো সেই সময়ের যাত্রাটা আসলে কেমন ছিল? চলচ্চিত্র বলতেই তো তখনকার তো মানে বলে না যে স্বর্ণযুগ বলে। আমি এসে রাজ্জাক আঙ্কেলকে পেয়েছি, ফারুক সাহেবকে পেয়েছি, আলমগীর সাহেবকে পেয়েছি, উজ্জ্বল সাহেবকে, কাঞ্চন সাহেবকে, সোহেলানা সাহেবকে, এবং আমার খুব সিনিয়র বাট তাদের সাথে আমার বন্ধুত্বের মতো একটা সম্পর্ক ছিল, রুবেল ভাই, মান্না ভাই এরা, এবং আমার খুব সাথের মানে প্রিয় ভাজন আমার ছোট ভাই ছিল সালমান শাহ। তো হোপফুলি এরকম একটা সুন্দর সময় আমরা পার করেছি 90s-এ, যেটা মানে অকল্পনীয় ব্যাপার। এবং আমাদের তো চলচ্চিত্রের যাকে আমি আমার দৃষ্টিতে সম্রাজ্ঞী বলি, শাবানা আপা, আমি তার সাথে বেশ ভালো ছবি করেছি। এরকমও সময় গেছে শাবানা আপা বলছে এই ঘাত প্রতিঘাত ছবি শুটিং করতেছি, আমার বলে যে ইয়েস আমি একটা কাজ কর, জসিমরে ডাক। আমাকে ডাকলাম, বলে যে আপা এখন তো আমরা খাবো, বলে যে খাওয়ার চিন্তা করো, আগে দরজাটা লাগে। জসিমবারে বললাম যে আপা ডাকতেছে, তা আসছে, দরজাটা লাগিয়ে দেখুন এত বড় একটা টেবিল ক্লিয়ার, এত বড় একটা টেবিল মানে খাওয়াতে ভালোবাসতেন খুব। খুব খাওয়াতে ভালোবাসতে দেখেছি। মৌসুমীকে ডাকলাম, হ্যাঁ মৌসুমী, আমি, ফরিদি ভাই ওই ইয়েতে ছিল কিনা জানি না, দেন আমাদেরকে খাওয়াতো, বলে যে শোন তোদের জন্য রান্না করে নিয়ে আস, প্রোডাকশনের খাবারটা খাওয়ার কোনো দরকার নেই। যে এই যে ভালোবাসা, Senior শিল্পীদের এই কাছ যে থেকে ইয়ে এই পেতাম ধরনের আমি। এখন কি পান এখনকার শিল্পীদের কাছ থেকে এই ধরনের? একটা সেকেন্ড, একটা সেকেন্ড পাই। কোনো ঝামেলা আছে? না, সব ঠিক আছে। বলুন, মাঝে মধ্যে পথ দিতে হবে। এটা পজ দিতে হবে, পজ ছাড়া পথ ছাড়া হবে না, হবে না। দিতে হবে, গরম তো দিতে হবে। সব গ্রামার আছে। না সমস্যা নেই। না ফ্রেম করা থাক, পোস্ট দিলে বোঝা যাবে না, পরে কাইটে দিতে হবে। দুজনেই একদম রিল্যাক্সে খোলামেলা কথা বলতে পারি, সমস্যা নেই। এই যে ধরতেছি এটা আড্ডা মানে ক্যাজুয়াল। রেডি শিল্পীদের সম্পর্কে হ্যাঁ হ্যাঁ রেডি। ওইটা কি শেষ আপনার না সাবানাপাটা? হ্যাঁ সাবানা আপারটা যেটা বললাম যে তাদের যে স্নেহটা পেতাম, এটা অকল্পনীয় ব্যাপার। তো সানি ভাই এই যে সাবানাপার যে কথাটা বললেন, এই অভিজ্ঞতা আমারও হয়েছে ওনার হাতে অনেকবার খাওয়ার, ওনার হাতে আমগুলো নিয়ে যেতেন বা এডিসিতে নিয়ে অনেকবার খেয়েছেন, ওনার বাসায় গিয়ে খেয়েছেন। তো এখনকার শিল্পীদের মধ্যে কি এই মানে এই যে শিল্পীদের দেখে খাওয়ানো বা বাসা থেকে রান্না করে নিয়ে এসে শুটিং স্পটে খাওয়ানো কিংবা বাসায় দাওয়াত করে খাওয়ানো, এই আন্তরিকতাগুলো আছে আছে কিনা? কিনা যে এই হোমলি ব্যাপারটা? এটা তো অনেক বিপদে ফেলাই দিল। এটা তো মনে হয় যে আমার ডিটেনশনের মধ্যে ফেলে দিলাম। হ্যাঁ ডিটেনশনের মধ্যে ফেলে রিমান্ডে? দিয়ে, হ্যাঁ ডিটেনশনের মধ্যে ফেলে দিয়ে তারপরে টিস্যু ধরাই দিলাম যেন আমি যেন কাঁদি 1 ঘন্টা। হ্যাঁ এরকম একটা ব্যাপার। তা আমার কথায় এবং দর্শকরা নিশ্চয়ই বুঝতে পেরেছে। তো সো এটা নিয়ে আর নাই বা বললাম। তো নাই কেন এই অনুপস্থিত কেন এটা? আসলে হয়েছে কি তুষার, আর্দ্রতা, ভালোবাসা, মহব্বত, এখানে এসেই না সবাই আইফোন খুঁজে, তো তারপরে হচ্ছে এসির মধ্যে পুরো মনে হয় যে আউটডোরটাও এসি দরকার থাকে এবং ঘরটা তো এসি থাকি, হ্যাঁ মূলত সব কিছু। এই যে ঘামাচ্ছি, হ্যাঁ এই যে আমার যে শরীরে ঘাম পুরো ভিজে একদম, আমি এখন বসে আছি, আমরা সবাই অলমোস্ট। কিন্তু এটা আমাদের 30-32 বছরের অভিজ্ঞতা। এই ঘামের ভিতর থেকে কোটটাই পরেছি, রোমান্স করেছি এবং সুন্দর করে দাঁড়িয়ে ভাত খেয়েছি। আমাদের সময়টা অন্যকাল, কিন্তু তাদেরকে তো রেডিমেড সব দিতে হয়। আমার একটা ছোট অভিজ্ঞতা আছে। বেশ কিছুদিন আগে অ্যাডের শুটিং আমি করছি, পাশের থেকে আমি দেখলাম যে একটা মেয়ে একটু দূরে, নাম নাই বা বললাম, দেখলাম যে একটু স্মোক করছে। আমি যার যার ব্যক্তিগত ব্যাপার। প্রোডাকশন ম্যানেজারে বললো যে শোনেন ভাই একটা কাজ করেন, সে আমার একটা বোনের ক্যারেক্টারের করবে, মানে অ্যাডের শুটিংয়ের মধ্যে, মানে সাপোর্টিং। রাইট। সে বলতেছে আপনি এই স্যান্ডউইচটা অমুক জায়গার থেকে আনবেন আর এই জুসটা অমুক জায়গার থেকে আনবেন। তা আমি
তাকে আমি জিজ্ঞেস করলাম যে বাবা একটু এদিকে আসতো, কী নাম তোমার? অমুক। তোমার বাবা কি করে? বাবা সরকারি চাকরি করে। তুমি থাকো কোথায়? কি আমি এজিবি কলোনির ওই সেক্টর দিয়ে থাকি। বাকিটা ইতিহাস। হ্যাঁ, তো বাকিটা ইতিহাস, কিন্তু আমরা কিন্তু তুষার খুব ভালো করে তুমি অন্তত জানো, আর তুমি যতটা জানো ওরা কিন্তু এতটা ভালো জানি জানে না, না। একটু কম জানি। হ্যাঁ, তুমি মোস্ট সিনিয়র পার্সন। একটা জিনিস তুষার তোমার কাছে আমি বলতে চাই, তুষার লাস্ট পর্যন্ত মানে সেই আজাদ চোর থেকে শুরু করে, হ্যাঁ, একটা 3টা জেনারেশন, ওরা কিন্তু 6 জেনারেশনে আসছে কি 5 জেনারেশনে। তোমাদেরকে দেখলে পরে আমরা একটু ভয়ে থাকতাম, একটু পানি খেতাম যে কি উত্তর দিব, হ্যাঁ কি উত্তর দিব না। কেন? তোমাদের এই যে এখানে একটা কলম থাকতো, এই কলমটাকে আমাদের কাছে AK-47 মনে হতো। হ্যাঁ, তো AK-47 মনে হতো। এখনকার শিল্পীদেরকে আমি খারাপ বলবো না, হয়তো তারা আমাদের চেয়ে অভিনয় গুণে ভালো, হয়তো বা কেউ ইদানিংকালে তো অনেকে বলে আপনি টাকা পয়সা ভালো পাচ্ছে, হ্যাঁ রেমুনারেশন অনেক। রাইট, আমরা তো চিন্তাও করতে পারি না। কয়েক বছর আগে ভাই দেখছিলাম, আমরা সংবাদ মাধ্যমে দেখছিলাম যে একজন চিত্রনায়িকা সে ডাবের পানি ছাড়া গোসল করেন, গোসল করে না, মাম পানি ছাড়া। সেই চিত্রনায়িকা এখন কিন্তু অলমোস্ট হারিয়ে গেছে। আমরা তো যাবে, এটা তো তাদের ভালো ব্রাইট ফিউচার ছিল, রাইট, সেটা তো হয় নাই। এই কারণেই হচ্ছে না নাকি? না, এগুলি তো ডেফিনেটলি কারণ। এবং তুমি একটা ছবির খোকনের, বদি আলম খোকনের, আমি নাম বলবো না, এক ছবির শুটিংয়ে সেখানে অনেক আর্টিস্টরাই ছিল, তো আমি, মৌসুমী আর মিশা সওদাগর সিনিয়র লেভেলের আর্টিস্ট। তা আমাকে ছোট একটা রুমের মধ্যে ইয়ে করলো, তো মৌসুমী কইতেছে কিরে মৌসুমী, তুই অমুক রুমে যা, হ্যাঁ সানিয়ে নিয়ে ওখানে যা, আমি এখানে বসি। তো মৌসুমীকে না, তোর এত বলার দরকার নেই, এখানে সানিও থাকুক আমিও থাকি, এখানে করছি। পরে জানতে পারলাম যে একটা জুনিয়র একটা মেয়ে সেখানে অবস্থান করে, তাকে বলছে যে এখানে আমি কাউকে ঢোকাতে দিব না। হ্যাঁ, ঢোকাতে দিব না, কিন্তু বাধ্য হয়ে এতটুকু রুমের মধ্যে আমরা 3 জন মেকআপ করেছি। তার নাম কি? প্রিয়দর্শিনী, মৌসুমী, ওমর সানি এবং মিশা সওদাগর। তারাই, আমরাই কিন্তু ইতিহাস কিন্তু এই দেশে। হ্যাঁ, না তারপরে ওই ছবিতে অভিনয় করলেন, করেছি। এটা আপনাদের মতো সিনিয়র বা জনপ্রিয় শিল্পীদের শিল্পী সত্তা একটা আঘাত না? আঘাত, কিন্তু তুষার, না তুষার, ছবিটা হয় নাই। কিছু অপমান সহ্য করতে হয় কেন জানো? ছবিটা শেষ করে বেয়াদব তৈরি করার জন্য না। আচ্ছা ভাই, আপনার অন্য প্রশ্ন আছে, সেটা হচ্ছে পুলিশ সিনেমায় আপনি অভিনয় করেছেন, আপনার বিপরীতে ছিল আমাদের আমার সাথে তো তার সঙ্গে আসলে কোনো good memories আছে কিনা? পুলিশ সিনেমার আমি গুড মেমোরি বলতে এই ছবিটার একটা ইতিহাস আমি বলি। ইতিহাসটা হচ্ছে, এই ছবিটা শুটিংয়ের আগে ওই টাইমটায় মৌসুমী অস্ট্রেলিয়াতে যাবে, মানে লাক্সের বিজ্ঞাপন, তো মনে আছে পাকিস্তান, ইন্ডিয়া, রবিনা ট্যান্ডেল এরা সবাই যাবে, বড় টিম যাবে। বড় টিম যাবে। তো সেকেন্ড লটে মৌসুমী বলে কি যে ফারদিন তখন চলে আসছে আলহামদুলিল্লাহ, একটু কুটি কুটি করে একটু হাঁটে, তো বলে যে চলো, আমাদের তো হানিমুন হয় নাই সেরকমভাবে, অস্ট্রেলিয়াতে তুমি চলো যাই। অস্ট্রেলিয়ার ভিসাটাও তখন আমার লেগেছে। এর মধ্যে আমি দেখলাম যে আমাকে সিদ্দিক ভাই, এই নিয়ে সংসারের প্রডিউসার, ফ্লামিঙ্গো মুভিজে, হ্যাঁ ফ্লামিঙ্গো, তা আমি তাকে অনেক শ্রদ্ধা করি, এখনও শ্রদ্ধা করি, তার জন্য দোয়া, এবং বললো যে তোমার সাথে কথা আছে, আগে একটা ছবি করতে হবে। তো আমি ডাইরেক্টরকে, তা আকবর ভাই, তা আকবর ভাইয়ের সময় কেমন জানি একটু আমার একটু দূরত্ব ছিল হালকা, পরে সেটা কাভার হয়েছে। আমি বললাম যে আমি তো বাইরে যাব, আমি ছবিটা না করার কারণে, হ্যাঁ আমি বলছি একটা রেমুনেশন, বলছি যে এটা আমাকে একদম ইনস্ট্যান্ট দিতে হবে এই রেমুনেশন, বলা যে আমি রাজি। তো সন্ধ্যার সময় হঠাৎ করে দেখি যে পপির বাবা, আমি তখন তাকে ওইভাবেই করি না, আমার শ্বশুর আসছে, বলে যে সানি, জি বাবা বলেন, বলে যে এই ছবিটা করতে হবে। আমি কেন? ওকে, আমার ছোটো ভাইয়ের মেয়ে আসছে, তোমার এটা করতে হবে। আমি বলছি ঠিক আছে, ওকে করবো। তো মৌসুমীকে বললাম যে তুমি অস্ট্রেলিয়াতে যাও, আমি এখানেই থাকবো।
হানিমুন বাদ দিয়ে কুলি। হ্যাঁ এই কুলি ছবিটা আমি পুলিশ তখন আছে। করি এবং পপিকে গড়তে গিয়ে, পপি তখন তো একদমই আর্ন করা না, পপিকে গড়তে গিয়ে যে শিডিউল টার্গেট করেছিলাম যে না 60 শিফটের মধ্যে আমার হয়ে যাবে, কিন্তু ওই যে এখন যেরকম যে ঘাম ছুটছে দেখতেছে আমার, তো পপিকে গড়তে গিয়ে এই ঘাম ছোটার মতোই অবস্থা হয়েছে। দিন শেষে পপি সাকসেস হয়েছে, সেই ঘামটা মানে কপি আমাদের আমাকে নিয়ে success। আমাদের যে মনসুর রহমান আকবর ভাই অনেক সময় বলছিলেন যে উনি একদম শুরুতে তাকে তৈরি করতে দেখে অনেক কষ্ট হয়েছে, ডায়লগ দিতে পারছিলেন না, হ্যাঁ হ্যাঁ একাধিক ছোট ডায়লগটা হয়তো সে পারতেছিলেন না। তো সেই কপি এক সময় অনেক বড় ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে national award পেয়েছে, হ্যাঁ। 3 বছর। এখন আবার নেই, তাকে নিয়ে কোনো আপনার বার্তা আছে কিনা? মানে দিন শেষে ভাই কপ- ফ্যান কি করলেন? হ্যাঁ ফ্যান না, টেবিল ফ্যান নেই?